জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা ও আমি ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর, পর্ব নং 7। সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্ব নং 7-এ 61 থেকে 70 পর্যন্ত আমাদের প্রশ্ন থাকবে। 61 নং প্রশ্নটি হলো, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনালে চাকরির অসুবিধাগুলো কী কী? আসলে আমাদের শিক্ষার 3টি স্তর রয়েছে এমপিভুক্ত শিক্ষার। একটি হলো মাউসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আরেকটি হলো মেমিজ বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আরেকটি হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাজকর্মে অনেক অসুবিধা, বেতন হয় দেরিতে, প্রমোশন সিস্টেম স্লো এবং কাজগুলো হয় অ্যানালগ, দক্ষ জনবলের অভাব, পদোন্নতির ঘাটতি এবং কারিগরিতে ছাত্র সংকট, শিক্ষক সংকট, কারিগরি ভবন অবকাঠামো সংকট এবং কারিগরি সম্বন্ধে আপনার নানামুখী একটি প্রচার প্রচারণা নাই। পাশাপাশি দুর্বল স্টুডেন্টরা ভর্তি হয়, নানাবিধ সমস্যা। এখানে প্রাইভেট পড়ানো যায় না, শিক্ষার হার বা ফেলের হারটা বেশি থাকে, এই ধরনের অনেকগুলো সমস্যা রয়েছে। তাই যারা জেনারেলে সুযোগ আছে তারা অবশ্যই জেনারেলে চাকরি করার চেষ্টা করবেন, কারিগরিতে আসার চিন্তা ভাবনা করবেন না। এই হলো কারিগরির প্রধান সমস্যা। তো পরের যে 62 নং প্রশ্ন বলা হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড কত? সহকারী শিক্ষক বলতে আপনার মাদ্রাসায় যারা চাকরি করে সহকারী শিক্ষক এবং কারিগরিতে যারা সহকারী শিক্ষক এবং মাউসিতে বা মাধ্যমিক উচ্চ শিক্ষার সহকারী শিক্ষক, তাদের সবারই বেতন গ্রেড একই। মানে বেতন গ্রেড তারা বিএড ছাড়া হলে 11তম এবং বিএড দিয়ে হলো 10তম। 10তম হলে তারা 16,000 টাকা স্কেল পাবে, আর 11তম হলে 12,500 টাকা স্কেল পাবে। আর 12,500 টাকায় এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলে উনি প্রথম মাসে 13,700 টাকা পাবে। যাদের 10ম গ্রেড বিএড করা লাগে না বা সরাসরি 10ম গ্রেডে যে সকল সহকারী শিক্ষক, যেমন শারীরিক শিক্ষা, তারপরে কৃষি শিক্ষা, যেমন এসি ভোকেশনাল, ট্রেড ইনস্ট্রাক্টর, এদের বিএড লাগে না, আইসিটি এদের বিএড লাগে না। এইসব যারা রয়েছেন তারা সরাসরি 10ম গ্রেড পাবেন। তারা বেতন স্কেল অনুযায়ী তারা প্রথম মাসে 16,900 টাকা তুলতে পারবেন এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করবেন তারাও সেম একই। বিএড বিহীন যারা তারা 13,700 টাকা প্রথম বেতন তুলবেন এবং যারা ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন বা যাদের বিএড করা লাগে না তারা ট্রেড ইনস্ট্রাক্টরের সাথে 16,900 টাকা তুলবেন এবং এর সাথে যে প্রণোদনা সব মিলিয়ে এর সাথে 10% কেটে রেখে কিন্তু আপনাকে এই বেতনটি দেওয়া হবে। তো পরের প্রশ্নে আসি, বলছে এমপিভুক্ত শিক্ষকদের ব্যাংক থেকে লোন তোলার সুবিধা আছে কি? যে এমপিভুক্ত শিক্ষকদের ব্যাংক থেকে লোন তোলার একটি সুবিধা রয়েছে, সেটি আমি অগ্রণী ব্যাংকে আমাদের সরিষাবাড়ি শাখায় বলেছিলাম। পরে তারা বলছে যে আপনার সর্বনিম্ন 3 বছর হতে হবে চাকরির, এমপিভুক্ত শিক্ষার 3 বছর হতে হবে এবং আপনার যে স্কেল থাকবে স্কেলের প্রায় 70% আপনি লোন তুলতে পারবেন এবং যা 5 বছর বা 6 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এখন বর্তমান প্রায় 13%, 11%, 12%-এর মতো ইন্টারেস্ট বা সুদ রয়েছে। সেই হিসেবে এমপিভুক্ত শিক্ষকেরা ব্যাংক থেকে লোন তুলতে পারবেন। তারপরে প্রশ্ন বলছে, এমপিভুক্ত শিক্ষকদের কয়টি ব্যাংক থেকে ভাতা দেওয়া হয়? 4টি ব্যাংক থেকে ভাতা দেওয়া হয়। একটি হলো অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক আর হলো সোনালী ব্যাংক। এই 4টি শাখা থেকে আপনি ভাতা উত্তোলন করতে পারেন। তবে আপনার প্রতিষ্ঠান যে যে ব্যাংক পছন্দ করবে সেই ব্যাংকেই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে বা ওই ব্যাংকের যেখানে শাখা ব্যাংকের অন্যান্য টিচাররা যেখানে শাখায় আপনার ব্যাংকে বেতন তুলে ওই প্রতিষ্ঠানে আপনি যুক্ত হলে ওই প্রতিষ্ঠানের যে শাখায় ওইখানে আপনাকে বাধ্যতামূলক অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনি বলেন যে আমি সোনালী ব্যাংকের এই শাখায় আমি নতুন প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি, এই শাখায় সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই শাখাও আমার এলাকায় ওই শাখায় অ্যাকাউন্ট আছে, তাহলে হবে না, এখানে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে বলছে এমপিভুক্ত শিক্ষকরা কি পারিবারিক পেনশন পান? জি না, এমপিভুক্ত শিক্ষকরা পারিবারিক পেনশন পান না। যারা চাকরি শেষে যদি 30 বছর চাকরি করে তাহলে 105 মাস, অর্থাৎ আপনি সর্বশেষ এখন যারা 10ম গ্রেডে রয়েছেন তারা 8ম গ্রেডে যাবেন। 8ম গ্রেডে তাদের 55,000 টাকা স্যালারি হবে। 55,400 গুণন আপনার 105 মাস, এই টোটাল মিলে আপনি যদি গুণ দেন তাহলে 40-42 লক্ষ টাকার মতো। এখন যারা 2024-25 সালে যুক্ত হবেন, যদি কোনো প্রকার জাতীয় বেতন স্কেলের যে বিষয়টা, যেমন 13 সালে স্কেল বা 13-14 দিকে যে স্কেলটা বাড়ছিল, বেতনের যে স্কেল 20টি গ্রেড রয়েছে, গ্রেড যদি না বাড়ে তাহলে আপনি 40-42 লক্ষ টাকার মতো আপনি এককালীন টাকা পাবেন। কিন্তু এখানে যেহেতু পারিবারিক পেনশনের অধীন রয়েছে বা সার্বজনীন একটি পেনশন রয়েছে, বিষয়টি আলাদা। কিন্তু যাদের পেনশন ছাড়া বিষয় রয়েছে তাদের জন্য এটা পেনশনবিহীন বা সার্বজনীন যে পেনশনটা, এই বিষয়টি নিয়ে অন্য একটি সময় আলোচনা করব।
তারপরের বিষয়টি বলা রয়েছে যে কি কি কারণে এমপিও স্থগিত হতে পারে। আপনি এমপিও স্থগিত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। নিয়মিতভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে না যুক্ত হন তাহলে আপনার এমপিও বাতিল হতে পারে। টানা আপনার প্রতিষ্ঠানে যদি 0% পাস থাকে তাহলে আপনার এমপিও বাতিল হতে পারে। অথবা আপনি যদি চাকরি করা অবস্থায় কোনো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হন তাহলে আপনার এমপিও বাতিল হতে পারে। তারপর প্রতিষ্ঠান প্রধান আপনার কোনো কাজকর্মে যদি দেখে অনধিকার চর্চা রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে এমপিও স্থগিত করে দিতে পারে। আবার শিক্ষা মন্ত্রণালয় যদি দেখে যে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কোনো মামলা রয়েছে বা আপনার দেশের জন্য হুমকি স্বরূপ তাহলে তারা এমপিও স্থগিত করে দিতে পারে, বা এ ধরনের যদি অপরাধ করে তাহলে এমপিও স্থগিত করে দেওয়ার ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয় বা ম্যানেজিং কমিটিরও কিছুটা সুযোগ রয়েছে। তবে অনেক সময় হয়রানিমূলকভাবে এমপিও স্থগিত করার বিষয় রয়েছে। তবে যদি আপনি বড় ধরনের কোনো ঝামেলা না করেন তাহলে এমপিও নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা নাই, বা আপনি টুকটাক কিছু একটি রাজনৈতিক দলের সাপোর্ট হলেও যদি আপনি কোনো পদে না থাকেন তাহলেও কোনো ধরনের সমস্যা নেই। তারপরে প্রশ্নটা বলা রয়েছে যে এমপিভুক্ত শিক্ষকরা কি 5% প্রণোদনা পান? যে এমপিভুক্ত শিক্ষকরা বর্তমানে 5% প্রণোদনা পাচ্ছেন। 5% প্রণোদনার সর্বনিম্ন 1000 টাকা 2024 সাল থেকে পাওয়া যাচ্ছে। তো এটি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক এবং কর্মকর্তা কর্মচারীরা এই 5% প্রণোদনা পাচ্ছেন। পরের প্রশ্ন 68 নম্বর বলছে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকারের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় কি? জি, এমপিওভুক্ত যে সকল শিক্ষক রয়েছেন তাদের পুলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং ক্ষেত্র বিশেষ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। তবে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারের দায়িত্বটাই সহকারী শিক্ষক, প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর এবং এর সাথে যে ইবতেদায়ী পর্যায়ে যে শিক্ষকগুলো রয়েছেন মাদ্রাসায় তারা পুলিং অফিসারের দায়িত্ব পেয়ে থাকেন। 69 নম্বর প্রশ্ন বলা হয়েছে মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল পাসদারিদের সুযোগ রয়েছে কি? জি না, মাদ্রাসার প্রশাসনিক পদ বিশেষ করে সহ সুপার, সুপার, অধ্যক্ষ বা প্রিন্সিপাল বা আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, যে মাদ্রাসায় কর না কেন প্রধান যে দুটি পদ প্রিন্সিপাল, সহকারী প্রিন্সিপাল কিংবা সহ সুপার কিংবা সুপার বা অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ, এ যাবতীয় যে পদগুলো রয়েছে প্রধান দুটি পদ, এগুলো পদে জেনারেল পাসদারি কেউ হতে পারে না। শুধুমাত্র যারা আরবি লাইনে পড়াশোনা করছে অর্থাৎ প্রভাষক আরবি, প্রভাষক তাফসির, তারপর সহকারী মৌলবি, এইগুলো যারা রয়েছেন তারাই ওই আপনার সহকারী সুপার এবং সুপার, অধ্যক্ষ বা প্রিন্সিপাল হতে পারেন। এর বাহিরে হওয়ার কোনো সুযোগ এমপিও নীতিমালাতে নাই। সর্বশেষ প্রশ্ন বলা রয়েছে যে সহকারী শিক্ষক হিসেবে কাদের বিএড করা লাগে না? সহকারী শিক্ষক হিসেবে আপনার 4-5টা পদ রয়েছে যাদের বিএড করা লাগে না। একটি হলো কৃষি শিক্ষা বা এখন যারা নাম দিচ্ছে জীবন জীবিকা, আরেকটি হলো আপনার আইসিটি, আরেকটি হলো শারীরিক শিক্ষা, আরেকটি হলো চারু ও কারুকলা। এ ধরনের আরও 4-5টি সাবজেক্ট রয়েছে তাদের বিএড করা লাগে না। তবে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এদের বিএড করা লাগে। তো এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্বন্ধিত প্রশ্ন ও উত্তরের পর্ব নং 7-এর সমাপ্তি হলো। তো যারা আগের পর্বটি দেখেননি তারা দয়া করে দেখে নেবেন। আমরা ধাপে ধাপে 12টি পর্বে 10টি করে প্রশ্ন সন্নিবিষ্ট করেছি, অর্থাৎ মোট 120টি প্রশ্ন। আশা করি আপনারা এই 120টি প্রশ্ন দেখলে শিক্ষক নিবন্ধন সম্পর্কিত আর কাউকে কোনো বিষয় জিজ্ঞাসা করতে হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।